গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প আসলেই সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। মঙ্গলদা, দিনটা কিন্তু হেভি আজকের দিনটা। কারণ হালকা বৃষ্টি পড়ছে, চায়ের দোকানে বসে আছি, আর ঠান্ডাও ভালো পড়েছে। আড্ডা দেওয়ার জন্য হেভি একটা সময় কিন্তু। আরে শিবুদা, কেমন আছো গো? অনেক দিন বাদে দেখা। তা খবর টবর কি ভালো তো? অনেক দিন বাদে কিন্তু দেখা হয়েছে। আজ কিন্তু একটা তোমার প্রজেক্টের গল্প বই আমরা। আরে ঠিক আছে ঠিক আছে, বলছি বলছি, আগে বসতে তো দে। সব বলবো, একটা ভালো গল্প মনে পড়েছে তোদেরকে, আজকে সেটাই শোনাবো। আমার জীবনে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। আমি রতনপুরে গিয়েছিলাম একটি কাজে। ওই অঞ্চলে স্টেশনে নেমে বাইরে দেখি কোনো অটো টোটো বা কোনো যান চলাচলের কিছুই নেই। খোঁজ নিয়ে দেখলাম সন্ধ্যা 6টার পরে রাস্তায় তেমন কিছুই পাওয়া যায় না। তাই আমি আর আমার বন্ধু সুমন দুজনেই দাঁড়িয়ে রইলাম স্টেশনের বাইরে, অপেক্ষা করছিলাম যে কিছু পাওয়া যায় কি না। হঠাৎ সামনে দেখলাম একটি গরুর গাড়ি আসছে। আমি গরুর গাড়িটা দেখতে পেয়ে গরুর গাড়ির লোকটাকে জোরে হাঁক দিলাম, ও দাদা, দাদা, রতনপুরের দিকে যাব, তাই গন্দলপুরের ঘাটটা পার হব। আপনি ওই ঘাটের দিকে আমাদের একটু পৌঁছে দেবেন নাকি? যা ভাড়া লাগে আমরা দিয়ে দেব। গরুর গাড়ির চালক গাড়ি থামিয়ে বলল, হ্যাঁ, আমি যাব ওই দিকেই, বাড়ি ফিরছিলাম, চলুন আপনাদের ছেড়ে দেব। এমনিতেই এই গাড়িতে কোনো লোকজন আমি তুলি নে, আমি এই গাড়ি ব্যবহার করি ওই বাজারের মালপত্র দিয়ে আসা নিয়ে আসা নিয়ে। তা বাবুরা, আপনি এত রাতে রতনপুরে যাবেন? শুনে আমি আর আমার বন্ধু সুমন দুজনেই চুপ করে রইলাম, কারণ আমরা বুঝতে পারছিলাম না যে কি উত্তর দেব। কারণ আমাদের অফিস থেকে স্ট্রিক্টলি বারণ ছিল যে আমরা ক্রাইম বেঞ্চে কাজ করি আর আমরা একটি স্পেশাল অপারেশনে যাচ্ছি, সেটা কিন্তু ডিসক্লোজ করা একদমই বারণ ছিল। আর আমরা যাচ্ছিলাম রতনপুরে একটি স্পেশাল ইনভেস্টিগেশনে, যেটি ছিল রতনপুরের যে জঙ্গলটা আছে সেই জঙ্গলে অনেক দামি দামি কাঠ, সেগুলি চোরা শিকারীরা কেটে কম দামে বিক্রি করে দিচ্ছিল। আর সেই র্যাকেটটাই ধরার জন্য আমরা কিন্তু স্পেশাল একটা অপারেশনে বেরিয়েছিলাম। তো আমি সাথে সাথে বললাম যে আমরা যাচ্ছি রতনপুরে আমার এক মামা বাড়ি, সেখানে ঘুরতে। এই রতনপুরে যাচ্ছি আমার মামা বাড়িতে ঘুরতে, সেই ছোটোবেলায় এসেছিলাম অনেক দিন আগে, তো পথঘাটও সব ভুলেই গেছি, তাই যাচ্ছি মামা বাড়িতে। অনেক দিন বাদে ছুটি পেলাম, ভাবলাম যে মামা বাড়ির থেকে একটু ঘুরেই আসি, দেখি মামা মামিরা কেমন আছেন। আর এই কথোপকথন হতে হতে কখন জানি গন্ধলপুরের ঘাট চলে আসলো। গরুর গাড়ির লোকটি বলল, বাবু, গন্ধলপুর ঘাট চলে এসছে, দেখুন গিয়ে কোনো ওখানে নৌকো বা ফেরি পান কি না। মনে হয় তো এই রাত্রিরে আর কিছুই পাবেন না আপনারা। যথারীতি আমরা গাড়ি থেকে নেমে ঘাটের দিকে এগোতে রইলাম। আর যেহেতু আমরা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছি, লোকাল থানা আমাদের আগে থেকেই একটি নৌকো ফিট করে রেখেছিল। আর আমরা নির্ধারিত নৌকিটিকে বেছে নিলাম, বেছে নিয়ে উঠে পড়লাম নৌকার মধ্যে। সময়টা ছিল ঠিক পুজোর কিছুদিন পরে। মেঘলা আকাশ, টিপ টিপ করে মধ্যে মধ্যে বৃষ্টিও পড়ছিল, মাঝে মাঝে আবার হালকা মেঘ কেটেও যাচ্ছে। আর এইভাবে মেঘের মধ্যে দিয়ে সেই চতুর্দশীর চাঁদের আলো নদীর জলে পড়তে লাগলো। আর 30 মিনিটের মধ্যেই আমরা একেবারে নদীর মাঝ বরাবর চলে আসলাম। রতনপুর কিন্তু আমি প্রথমবারই যাচ্ছিলাম, এর আগে আমি রতনপুরে কোনোদিনই আসিনি। আর তাই সব কিছুই যেন আমার কাছে নতুন লাগছিল, যেমন পরিবেশ তেমনি বন জঙ্গল। নদীর থেকে দেখা যাচ্ছিল যে নদীর দুধারে গাছগুলি হেলে পড়েছে বৃষ্টির জন্য। বাইরে বেশ কিছুটা ঠান্ডা হলেও আমি কিন্তু চুইয়ের বাইরেই বসে সেই মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম। বলা বাহুল্য, রতনপুর কিন্তু সুন্দরবন লাগোয়া,
চারিদিকে খাল ও নদী দিয়ে ঘেরা। এখান থেকে সমুদ্রও কিন্তু বেশিটা দূরে না, এখান থেকে সমুদ্র প্রায় 10-15 মাইল দূরেই অবস্থিত। আরও একটু রাত বাড়তে নদীর দুধারে জঙ্গল যেন আরও সুন্দর লাগতে রইল, কারণ জ্যোৎস্নার আলোতে এক অদ্ভুত দেখাতে রইল এই জঙ্গল। আর এই জঙ্গলের দুপাশে কিন্তু কোনো জনবসতি নেই, চারিদিক কালো অন্ধকার হয়ে রইল। শুধু দেখা যাচ্ছে জঙ্গলের সেই কালো কালো গাছ যেন আমাকে ঘিরে ধরছে। এত রাত্রে এখানে চুইয়ের বাইরে বসে থাকাটা একদম ঠিক হবে না, বুঝতেই তো পারছেন জায়গাটা সুন্দরবন লাগোয়া, আর এই বন কিন্তু রহস্যময় ভরা, তাই ভেতরে আসাই ভালো। ভেতরে চলে আসুন। এত রাতে আমরা নদীতে আছি, পার থেকে কোনো বাঘ-টাঘ আসবে না তো? অবাক হওয়ার কিছু নেই। আপনি কিন্তু মনে রাখবেন আপনি সুন্দরবনের জঙ্গলেই আছেন। বাঘটা আসতেই পারে, সেটা নিয়ে বড় চিন্তা করার কোনো ব্যাপার নেই, বুঝলেন। বরং আপনি চুই থেকে একটু ভিতরে চলে আসুন। বাইরে খুব ঠান্ডা, একটু শুয়ে নিন। ঘুমানো তো হবেই না, একটু রেস্ট নিয়ে নিন। আর এই মুহূর্তে ঘুমানোটাও মনে হয় ঠিক হবে না, বুঝলেন। আসুন আসুন, ভিতরে আসুন, বাইরে খুব ঠান্ডা। বাবু, আজ এই রাত্রিটা এই ছোট নদীতে কাটালে হয় না? কারণ বড় নদীর টান অনেক আসে। এই ছোট নদীতেই আজকে নৌকাটা রাখি, কাল সকালবেলা এখানে বড় নদীতে উঠবো। এই রাত্রিবেলা বড় নদীতে যাওয়া খুব একটা ভালো হবে না, প্রচুর জলের টান বাবু। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেশি একটা রিস্ক নিয়ে লাভও নেই। যখন বলছেন আপনি জলের টান প্রচুর আছে, ঠিক আছে আপনি এই ছোট নদীতেই বেঁধে রাখুন, আজ রাতটা এইখানটাই কাটাই, কাল সকাল হলে নয় বড় নদীতে পা দেবো আমরা, ঠিক আছে। খানিকটা বাদে আমি সঙ্গীকে মানে সুমনকে ডাকতে গিয়ে দেখি সুমন ঘুমিয়ে পড়েছে, আর মাঝির দিকে তাকিয়ে দেখলাম সেও ঘুমিয়ে পড়েছে। তখন ভাবলাম যে ওরা দুজন যখন ঘুমিয়ে পড়েছে, আমিই বা জেগে থাকি কেন, আমিও একটু চুইয়ের ভিতরে গিয়ে রেস্ট নিয়ে নিই। এরপরে যেটা ঘটলো সেটি আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা, যেই অভিজ্ঞতার কথা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমি ঘুমাতে যাচ্ছিলাম, হঠাৎ শুনতে পেলাম গভীর জঙ্গল থেকে কে যেন গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি আমি উঠে বসলাম, ভালো করে শুনলাম গ্রামোফোন। এই জঙ্গলের মধ্যে কে বাজাবে এত রাতে? ভালো করে কান পেতে শুনলাম, না এটা তো গ্রামোফোনের আওয়াজ না। খুব ভালো করে বুঝলাম যে ওই গভীর জঙ্গলের থেকে কারা বা কে যেন গভীরভাবে আর্তনাদ বা চিৎকার করছে, কাঁদছে। আমাকে মনে হয় ডাকছে, তারা ডাকারও মনে হয় চেষ্টা করছে। এই আওয়াজ শুনে মাঝি ও সুমন দুজনেই ঘুম ভেঙে গেল। আমি মাঝিকে জিজ্ঞাসা করলাম, এই আর্তনাদটা কাদের বলুন তো? কারা এই নির্জন জঙ্গলের ভেতর থেকে এইভাবে চেল্লাচ্ছে? বাবু, শুনেছি রাতের বেলায় এই জঙ্গলে অনেকে চিৎকার করে, কিন্তু কেউ কোনোদিন ওই জঙ্গলের ভেতরে যায়নি আজ পর্যন্ত, কারণ এই গ্রামের মানুষরা ভূতের খুব ভয় পায়, আর সাহসও তাদের অত নেই। চলুন চলুন, আমরা এই জায়গা ছেড়ে অন্য কোথাও একটুখানি যাই, কারণ এই জায়গাটা বেশি একটা ভালো ঠেকছে না, বুঝলেন। না না, আমাদের ওখানে যাওয়া উচিত, কারণ কারা চিৎকার করছে সেটা একবার দেখা উচিত। হয়তো কোনো মানুষ হয়তো বিপদে পড়েছে, চলুন একবার ঘুরেই আসি। মনে হয় আমাদের একটু যাওয়া উচিত, আর আমাদের ব্যাপারটাও একটু দেখা উচিত। নৌকো থেকে নেবে আমরা তিনজন যেতে রইলাম জঙ্গলের ভেতর থেকে। কালো অন্ধকার ছিল, শুধু চাঁদের আলোতে যেটুকু দেখা যাচ্ছিল। হঠাৎ বুঝলাম যেন কারা আমাদের আশেপাশ থেকে নজর রাখছে বা পিছু করছে, ঠিক বোঝা যাচ্ছিল না, কারা জানি ঘোরাঘুরি করছিল চারিপাশে। এটা আমি অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি সুমন আর মাঝিকে সেটা বুঝতেই দিলাম না, কারণ আমার মনে হচ্ছিল যারা আশেপাশে আছে
তারা আমাদের কোনো ক্ষতি করবে না, কারণ যদি ক্ষতি করার হতো অনেক আগেই তারা ক্ষতি করে ফেলতো। তাই আমরা আগাতে লাগলাম। হঠাৎ সামনে থেকে কে একজন ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলতে লাগলো, আমরা এখানে অনেক দিন ধরে আটকা পড়ে আছি, আমাদের এখান থেকে উদ্ধার করুন। আপনারা কারা? এই নির্জন জায়গাতে আপনারা এখানে আসলেন কিভাবে? আমি অমল, গ্রামের ছেলে। আমরা এখানে প্রায় 10-15 বছর ধরে আছি। ঠিক 10 থেকে 15 বছর আগে বিদেশে যাওয়ার নাম করে এক লোক আমাদেরকে এখানে নিয়ে আসে, কিন্তু আমাদেরকে এখানে নিয়ে আসে আমাদের দেহের কিডনি ও নানা অঙ্গ প্রত্যঙ্গ কেটে বার করে নেয়, বার করে নিয়ে সেটি বাজারে বিক্রি করে দেয়, আর এই মৃতদেহ জঙ্গলের ভিতরেই পুঁতে রাখে। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন আমাদের মা বাবা ভাবতে লাগলো যে আমরা বিদেশে চাকরি করছি, তাই আমরা ভালোই আছি, আর আমরা আমাদের বাবা মা ও ফ্যামিলিকে ভুলে গেছি। তাই এই 15 বছর ধরে কোনো তাদের খোঁজ নিচ্ছি না। আপনার কাছে একটাই অনুরোধ, আমাদের বাবা মা আমাদের ফ্যামিলির কাছে গিয়ে সত্য কথাটা বলুন, তাহলেই আমরা এখান থেকে মুক্তি পাবো। এটাই আমাদের একমাত্র অনুরোধ। আর এই কথাটি বলতে বলতে তারা জানি কোথায় মিলিয়ে চলে গেল হাওয়ার মধ্যে। তাদের আর আমরা দেখতে পেলাম না। আমি নিজে শুনে নিজের কানকে বিশ্বাসই করতে পারছিলাম না, কেননা আমার আর বুঝতে বাকি ছিল না যে আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম না, ওরা সবাই ছিল আত্মা বা ভূত। এরপর রতনপুর থেকে কলকাতায় ফিরে আসলাম। তারপর সেই ব্যক্তিকে কলকাতা থেকে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করে তার যথাযথ শাস্তি আদালত দিল। এরপর যারা যারা ওই সময় মারা গিয়েছিল তাদের বাড়িতেও গেলাম, গিয়ে সবটাই বললাম। আর একটা কথা কি জানিস তো, ওই লোকটার কাছ থেকে ওই বাড়ির লোকগুলির জন্য ভালো একটা কম্পেনসেশন আদায় করেছি।